সুপ্রিয় শিক্ষার্থী, সবাই আশা করি ভালো আছো। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতোই আজকে তোমাদের সামনে হাজির হয়েছি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র পড়ানোর জন্য। আমরা দেখেছি যে আমাদের বই মোটামুটি শেষ হয়েছে, এখন আমরা রিভিশনে চলে যাচ্ছি। অর্থাৎ আমি তোমাদের দ্বিতীয় পত্রের অনেক আগেই পড়ানো হয়েছিল তোমাদের, আজকে আমি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় দিয়ে রিভিশন শুরু করছি। ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রে মানে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, খেয়াল করো, ব্যবস্থাপনার ধারণা। এর আগে তোমাদেরকে বলে নিই, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে তোমাদের রোল নাম্বারটি লিখে দাও এবং প্রত্যেকেই ক্লাসটি শেয়ার করে দাও। আর খুব মনোযোগের সাথে ক্লাসগুলো করবে। এর কারণটি হচ্ছে যে রিভিশনের সময়টি যদি তোমরা গুরুত্ব দাও তাহলে কিন্তু আবারও তোমাদের জন্য এই সাবজেক্টের যে জটিল বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু শেষ হয়ে যাবে। শিক্ষার্থীরা খেয়াল করো যে আমরা শুরু করছি আজকের ব্যবস্থাপনার ধারণা চ্যাপ্টার, অর্থাৎ ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় আমরা আজকে শুরু করছি। দেখো, শুরুতেই লেখা আছে ব্যবস্থাপনার ধারণা, অর্থাৎ আমাদের প্রথম টপিক ব্যবস্থাপনার ধারণা। আজকে ক্লাস শেষ হলে আমরা শিখতে পারবো ব্যবস্থাপনার ধারণা ব্যাখ্যা করতে পারবো, ব্যবস্থাপনার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে পারবো। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ টপিক যেটি থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন অনেক বেশি হয়, সেই টপিকটি হচ্ছে ব্যবস্থাপনার উৎপত্তি। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই খুব মনোযোগের সাথে ক্লাসটি করবে। দেখো, ব্যবস্থাপনার ধারণাতে প্রথমেই যদি আমরা নর্মালি চিন্তা করি যে ব্যবস্থাপনা কি, ব্যবস্থাপনা যদি সহজ ভাষায় বলতে চাই, বই পুস্তক ছাড়া, অর্থাৎ একেবারেই নিজের মতো করে যদি বলতে চাই, তাহলে হচ্ছে ব্যবস্থাপনা একটা পদ্ধতি, একটা প্রসেস, যে প্রসেস বা পদ্ধতি অবলম্বন করে কৌশলে কাজ আদায় করা হয়। কাদের কাছ থেকে কাজ আদায় করা হবে? অবশ্যই কর্মীদের কাছ থেকে কৌশলে কাজ আদায় করার একটা পদ্ধতি, সেটাই হচ্ছে ব্যবস্থাপনা। এখন যদি বই পুস্তকের আলোকে যেতে চাই যে উপকরণাদির কার্যকর ব্যবহার করে, খেয়াল করো, উপকরণাদির কার্যকর ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর জন্য, মানে উপকরণাদির, অর্থাৎ এখানে উপকরণ বলতে দুটি উপকরণের কথা বলা আছে। একটি হচ্ছে মানবীয় উপকরণ, আরেকটি হচ্ছে বস্তুগত উপকরণ। মানবীয় উপকরণের মধ্যে কি আছে? মানবীয় উপকরণের মধ্যে আছে মানব সম্পদ মানে জনসম্পদ, আর বস্তুগত উপাদানের মধ্যে আছে 6M মানে মানি, মেশিন, মেথড, মার্কেট, এগুলো। এখন আমরা সংজ্ঞাতে যাচ্ছি, অর্থাৎ তোমার প্রথম কোশ্চেন সবসময়ই যে প্রশ্নটি এই চ্যাপ্টার থেকে পরীক্ষাতে আসে সেটি হচ্ছে ব্যবস্থাপনা কি বা ব্যবস্থাপনা বলতে কি বোঝায়। খেয়াল করো, উপকরণাদির কার্যকর ব্যবহার করে, আবারও বলছি, উপকরণগুলোর কার্যকর ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর জন্যে। এখন লক্ষ্যটা কি? হ্যাঁ, অবশ্যই ব্যবস্থাপনা যে চলছে, ব্যবস্থাপনা আমি চালাবো, আমার প্রতিষ্ঠানে আমি ম্যানেজমেন্ট করব, কিন্তু কেন করব? অবশ্যই আমার একটা লক্ষ্য থাকে। লক্ষ্যটা হতে পারে আমি এতগুলো প্রোডাক্ট উৎপাদন করব, আমার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা হবে যে আমি বছর শেষে এতটুকু আয় করতে পারবো, অর্থাৎ আমি এই পরিমাণে মুনাফা আয় করতে পারবো, মানে মুনাফা অর্জন। ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন, তেমনি ব্যবস্থাপনারও মুখ্য উদ্দেশ্য কিন্তু অবশ্যই মুনাফা অর্জন করা। দেখো, উপকরণাদির কার্যকর ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্যে, উপকরণাদির কার্যকর ব্যবহার করে, সবাই মনোযোগ দাও, উপকরণাদির কার্যকর ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর জন্য, উপকরণাদির কার্যকর ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্যকে কি বলছে? ব্যবস্থাপনা বলছে। আবারও বলি, উপকরণাদির কার্যকর ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কাজকে কি বলছে? ব্যবস্থাপনা বলছে। তাহলে আমরা জানতে পারলাম যে ব্যবস্থাপনা কি। আবারও বলছি, আমি মনোযোগ দিয়ে শুনবে, উপকরণাদির কার্যকর ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর জন্য। জাস্ট
তিনটা অংশ যদি তুমি মনে রাখতে পারো, উপকরণাদির কার্যকর ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা ও সমন্বয় কার্যকে কি বলছে? ব্যবস্থাপনা বলছে। এখন আরেকটু বিস্তারিত আলোচনাতে যদি আমরা যাই, যে ব্যবস্থাপনার শব্দটি কিন্তু ইংরেজি শব্দ ম্যানেজমেন্ট, যেটি ইতালীয় শব্দ ম্যানেজারিয়া থেকে এসেছে। অর্থাৎ এটা টু ট্রেন আপ হর্সেস, খেয়াল করো, মানে অশ্বকে প্রশিক্ষিত করা, অর্থাৎ তাদেরকে দিয়ে, অর্থাৎ একটা দলকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার যে কৌশল অবলম্বন করা হয় সেটাই কিন্তু ব্যবস্থাপনা। সহজ অর্থে কাজ আদায় করার কৌশলকে কি বলছে? ব্যবস্থাপনা বলছে। তাহলে আমরা আবার সংজ্ঞাতে যদি যাই, উপকরণাদির কার্যকর ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা ও সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণকে কি বলছে? ব্যবস্থাপনা বলছে। এখন একটি প্রশ্ন গেল, এখান থেকে কিন্তু আরেকটি প্রশ্ন হতে পারে যে ব্যবস্থাপক কে? দেখো, উপকরণাদির কার্যকর ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়ের জন্য যে সকল ব্যক্তিবর্গ কাজ করে তাদেরকে বলা হয় ব্যবস্থাপক। জাস্ট খালি এখানে শুধুমাত্র দুটি জিনিস তোমার, একটা সংজ্ঞার ক্ষেত্রে, ওইটার ক্ষেত্রে, প্রথমটার ক্ষেত্রে হচ্ছে যে কার্যকে, যে পরিকল্পনা, সংগঠন, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ কার্যকে বলছে হচ্ছে ব্যবস্থাপনা। আর যারা বা যে ব্যক্তিবর্গ এই কার্য পরিচালনা করছে তাদেরকে বলা হচ্ছে কি? তাদেরকে বলা হচ্ছে ব্যবস্থাপক। এখন তোমরা একটু খেয়াল করো যে ব্যবস্থাপনার ধারণা থেকে তোমাদের প্রশ্ন হতে পারে দুটি, যে ব্যবস্থাপনা কি বা ব্যবস্থাপনা বলতে কি বোঝায়। এছাড়া প্রশ্ন হতে পারে ব্যবস্থাপক কে বা ব্যবস্থাপক কারা, এরকম ধরনের প্রশ্ন হতে পারে। ইতালীয় শব্দ ম্যানেজারিয়া থেকে এই ব্যবস্থাপনা এর উৎপত্তি। টু ট্রেন্ড আপ হর্সেস মানে অশ্বকে প্রশিক্ষিত করা, বা টু হ্যান্ডেল মানে চালনা করা, এই সব কিছুই হচ্ছে ব্যবস্থাপনা। অর্থাৎ কৌশলে কাজ আদায় করার যে পদ্ধতি বা কৌশল, সেটাই হচ্ছে ব্যবস্থাপনা। লাস্ট আরেকবার বলছি, সবাই বুঝতে পারছো আশা করি, যে উপকরণাদির কার্যকর ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্যকে কি বলছে? ব্যবস্থাপনার ধারণা বলছে। এখন খেয়াল করো, ব্যবস্থাপনা বলছে। পরবর্তী টপিক আমাদের দেয়া আছে যে ব্যবস্থাপনার বৈশিষ্ট্য। এখন আমি ব্যবস্থাপনার ধারণা মোটামুটি তোমরা ক্লিয়ার হলে, এখন কিভাবে দেখে তোমরা বুঝতে পারবে যে ব্যবস্থাপনার এই ক্যারেক্টারগুলো এখানে আছে, মানে এই বৈশিষ্ট্যগুলো আছে। দেখো, প্রথমেই দেয়া আছে যে প্রক্রিয়া বা কাজের সমাহার। দেখো, প্রক্রিয়া বা প্রসেস বা পদ্ধতি বা চক্র, যেটাই বলি না কেন, প্রক্রিয়া বা কাজের সমাহার, অর্থাৎ পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ, এই সবগুলোর ধারাবাহিক কাজ। মানে একটি কাজ শেষ হওয়ার পরে আরেকটি কাজ, আরেকটি কাজ শেষ হওয়ার পরে আরেকটি কাজ, এইরকমভাবে ধাপে ধাপে কাজগুলো সম্পূর্ণ করাটাই হচ্ছে একটি প্রক্রিয়া। আর তুমি যদি মনে করো পরিকল্পনা করলে, কিন্তু পরের ধাপ আছে সংগঠন, সেটি ভালো মতো সম্পন্ন না করেই তুমি পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থানে চলে গেলে, কিন্তু তখন কিন্তু তোমার আর ব্যবস্থাপনার যে ধারাবাহিকতাটা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেল। আর সেই নষ্ট হওয়ার কারণে কিন্তু তোমার টোটাল সিস্টেম বা ব্যবস্থাপনা যা যা ছিল সবই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ তোমার যে নির্দিষ্ট লক্ষ্য ছিল সেই লক্ষ্যে তুমি কিন্তু পৌঁছতে পারবে না। এর কারণই হচ্ছে একটাই, যে তুমি যদি এই সার্কেলটা মেনটেন না করো, মানে পরিকল্পনার পরে সংগঠন, তারপরে কর্মী সংস্থান, তারপরে নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ, এই সবগুলো যদি ধারাবাহিকভাবে অর্থাৎ চক্রাকারে যদি আবর্তিত না হয়, তাহলে যে নির্দিষ্ট লক্ষ্য পান বা নির্দিষ্ট লক্ষ্য পানে যাওয়ার যেটা আগ্রহ বা ইচ্ছা থাকে, সেটি কিন্তু আর প্রতিষ্ঠানের জন্য সম্ভবপর হবে না। দেখো, ব্যবস্থাপনার বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রথমটা ছিল প্রক্রিয়া বা কাজের সমাহার। এরপরে দেখো
আছে সামাজিক প্রক্রিয়া বা কার্যক্রম। অবশ্যই এই প্রক্রিয়াগুলো সম্পন্ন হবে সেটা কিন্তু খুব বিচার বিশ্লেষণ করে সমাজের মধ্যে প্রচলিত সিস্টেম ওয়াইজ এটি কিন্তু চলতে হবে। অর্থাৎ এমনভাবে প্ল্যান প্রোগ্রাম বা সংগঠন বা নির্দেশনা দেওয়া যাবে না যেগুলো সব কিছুই আসলে সমাজ বিরোধী হবে। অর্থাৎ প্ল্যানগুলো বা সংগঠনগুলো মানে টোটাল চক্রটা এমন হতে হবে সামাজিকভাবে যেটি সিদ্ধ সেটি হবে। এরপরে দেখো লক্ষ্য অর্জনের উপায়। একটু খেয়াল করো যে ব্যবস্থাপনার বৈশিষ্ট্যের মধ্যে তার মানে তোমার যদি লক্ষ্য অর্জন না হয় তাহলে কিন্তু ব্যবস্থাপনাটা কমপ্লিট হবে না। অর্থাৎ তোমার প্রাতিষ্ঠানিক যে লক্ষ্য অর্জন আছে তার মানে তোমার সেই লক্ষ্য অর্জন কীরকম সেটা দেখে কিন্তু তোমার টোটাল সিস্টেমটা অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ টোটাল কার্যক্রম পরিচালনা করতে হবে লক্ষ্যটাকে। এখন খেয়াল করো যদি তোমার একটা প্রতিষ্ঠানের লক্ষ্য থাকে যে আমি বছর শেষে 1 কোটি টাকা প্রোডাকশন করব, 1 কোটি টাকার প্রোডাক্ট বাজারে ছাড়ব, তার মানে কি সেই অনুযায়ী তোমাকে প্ল্যান করতে হবে, কর্মী সংস্থান করতে হবে, নির্দেশনা দিতে হবে, সমন্বয় ভুল ত্রুটি থাকলে নিয়ন্ত্রণ ইত্যাদি ইত্যাদি করতে হবে। অর্থাৎ এখানে যদি তোমার কোনো ধরনের কোনো কিছু মিসিং হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমার যে কাঙ্ক্ষিত লক্ষ্যটি ছিল সেই লক্ষ্যটি কিন্তু আর অর্জিত হবে না। সেই কারণে তোমার লক্ষ্য অর্জনের উপায় হিসেবেও কিন্তু এটি, তার মানে লক্ষ্য অর্জনের উপায় হচ্ছে ব্যবস্থাপনার আরেকটি বৈশিষ্ট্য। আমরা পড়লাম 3টি, প্রক্রিয়া বা কাজের সমাহার, তারপরে পড়েছি সামাজিক প্রক্রিয়া বা কার্যক্রম, তারপরে পড়েছি লক্ষ্য অর্জনের উপায়। এরপরে দেখো খুব সুন্দর করে দেয়া আছে একটি কথা যে কাজ আদায়ের কৌশল। তার মানে কি কাজ আদায়ের একটি কৌশল অবশ্যই ব্যবস্থাপনা। এখন খেয়াল করো যদি তোমরা ক্লাসে থাকতে তখন একটি উদাহরণ মনে করো তোমাদেরকে দিয়ে আমি বললাম যে তোমাদেরকে আমি 10টি জ্ঞানমূলক প্রশ্ন দিলাম, 10টি জ্ঞানমূলক প্রশ্ন দেওয়ার পরে বললাম যে তোমাদের সময় দেওয়া হলো 10 মিনিট। এই 10 মিনিট সময় বা 15 মিনিট তোমাদেরকে সময় দেওয়া হলো, এই 15 মিনিট সময়ের মধ্যে তোমরা অবশ্যই এই কাজটি আমাকে কমপ্লিট করে দিবে। তার মানে আমি তোমাদেরকে নির্দেশ দিলাম। এখনও কিন্তু টোটাল ব্যবস্থাপনাটি হয়নি, অর্থাৎ প্ল্যান করলাম, এটা প্ল্যান করে আমি সেটা অ্যাপ্লাই করলাম। এখন অ্যাপ্লাই করার মানে কিন্তু এই না যে কাজটি শেষ হয়ে গেল। তার মানে পরিকল্পনা, তারপরে তোমাদেরকে একত্রিত করতে হবে সংগঠন, কর্মী সংস্থান, তারপরে হচ্ছে নির্দেশনা, প্রেষণা, সমন্বয়। এখন অনেক স্টুডেন্টই কিন্তু সেই কাজটি হয়তো বা ঠিক টাইম মতো করবে না, তখন আমাকে কি করতে হবে, তাকে উৎসাহ দিতে হবে যে বাবা তুমি এই কাজটি করো, তুমি যদি এই কাজটি করো তাহলে তোমার পরীক্ষা ভালো রেজাল্ট হবে, এক্সেট্রা এক্সেট্রা। তারপরে হচ্ছে কি পরিকল্পনা, সংগঠন, তারপরে হচ্ছে কর্মী সংস্থান, নির্দেশনা দিলাম, প্রেষণা দিলাম, সমন্বয়, সবাই মিলেঝিলে করলে তারপরে নিয়ন্ত্রণ। তারপরে আমি সেই খাতাটা চেক করলাম, চেক করার পরে দেখা গেল যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো সংশোধনও তোমাদেরকে করে দিচ্ছি। এখন এই টোটাল প্যাকেজ অর্থাৎ পরিকল্পনা থেকে শুরু করে নিয়ন্ত্রণ পর্যন্ত যদি সবগুলো কাজ সম্পন্ন হয় তবে বলা যাবে এটি একটি ব্যবস্থাপনা কাজ, অর্থাৎ এটি কাজটি সম্পন্ন হয়েছে। তার মানে হচ্ছে কি আমি তোমাদেরকে দিয়ে কৌশলে কাজটি আদায় করে নিলাম। এই যে কৌশলে কাজটি আমি আদায় করলাম এই সবটুকু মিলেই কিন্তু আমার ব্যবস্থাপনার কাজটি সম্পন্ন হলো। এরপরে আছে দেখো অর্থনৈতিক শাখা। এখানে খেয়াল করো যে অবশ্যই ব্যবস্থাপনা একটি ব্যবস্থাপনার বৈশিষ্ট্যের মধ্যে অর্থনৈতিক শাখাটি খুবই গুরুত্বপূর্ণ। তার মানে তোমার ফিনান্সিয়াল ব্যাপারটিও অবশ্যই এইখানে জড়িত আছে। এরপরে দেখো জ্ঞানের পৃথক শাখা। তার মানে কি ব্যবস্থাপনার জ্ঞান ছাড়া তুমি তোমার প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে না। এখন তুমি যদি প্রতিষ্ঠানের প্ল্যান ঠিক মতো করতে না পারো, অর্থাৎ তোমার প্ল্যান কিভাবে করতে হয় সেটি সম্পর্কে তোমার কোনো ধরনের আইডিয়া নেই, তাহলে কিন্তু তুমি সঠিক মানের বা সঠিক মাপের প্ল্যান করতে পারছো না। আর যদি তুমি প্ল্যান করতে না পারো তার মানে ব্যবস্থাপনা চক্রের প্রথম ধাপটাই কিন্তু প্ল্যান, অর্থাৎ পরিকল্পনা যদি তোমার সঠিক মতো না হয় তাহলে তোমার কখনোই তোমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্যে তুমি পৌঁছতে পারবে না। শুধুমাত্র প্ল্যান না, শুধুমাত্র পরিকল্পনা না, পরিকল্পনার সাথে হচ্ছে তোমার সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সব কিছুই তোমাকে কিন্তু বুঝে শুনে তারপর এগুতে হবে। এখন তুমি যদি এই সেক্টর সম্পর্কে অর্থাৎ ব্যবস্থাপনার কাজ তুমি করবে, তুমি একজন ব্যবস্থাপক, তোমার প্রতিষ্ঠানের কাজ কিভাবে করতে হবে সেটুকুর নলেজ তোমার যদি না থাকে তাহলে কিন্তু তুমি কখনোই সে প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে না। আর প্রতিষ্ঠান যদি তুমি দক্ষ হাতে পরিচালনা করতে না পারো তাহলে তোমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল সেই লক্ষ্যটি
কখনোই পরিপূর্ণ হবে না। দেখো, তার মানে জ্ঞানের পৃথক শাখা হিসেবেও কাজ করছে ব্যবস্থাপনা। এরপরে আছে দেখো ব্যবস্থাপনা সর্বজনীন। যদি সহজ কথায় বলি, ব্যবস্থাপনা সর্বজনীনতা মানে ব্যবস্থাপনা বা মানে এমন কোনো জায়গা নেই যে জায়গাতে ব্যবস্থাপনাটা নেই। প্রত্যেকটি জায়গাতে সর্বত্রভাবে বিরাজমান, সর্বত্রভাবে বিরাজ করছে এই সর্বজনীন। বিখ্যাত সক্রেটিস, বিখ্যাত একজন গবেষক, গ্রিক দার্শনিক, যিনি গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছেন ব্যবস্থাপনা সর্বজনীন। এই উক্তিটি অবশ্যই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে ব্যবস্থাপনা সর্বজনীন উক্তিটি কে দিয়েছেন। তাহলে কি হবে উত্তর? গ্রিক দার্শনিক সক্রেটিস। তাহলে প্রশ্ন হতে পারে যে গ্রিক দার্শনিক সক্রেটিস ব্যবস্থাপনা সম্পর্কে একটি উক্তি দিয়েছেন, সেই উক্তিটি কি? ব্যবস্থাপনা সর্বজনীন। তার মানে তুমি যদি ছোট্ট একটি উদাহরণ দেই, তুমি ভেবে দেখতে পারো যে তুমি ঘুম থেকে উঠলে, এই ঘুম থেকে উঠার পর শুরু করে তুমি আবার রাত্রেবেলা ঘুমাতে যাবে, ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যত কাজই হচ্ছে সবই কিন্তু ব্যবস্থাপনা মেনটেন করে হচ্ছে। কারণ তুমি ঘুম থেকে উঠার পরেই তোমাকে কিন্তু বিছানায় বসে বসে প্ল্যান করতে হয় যে আমাকে দাঁত ব্রাশ করতে হবে, দাঁত ব্রাশ করার পরে আমাকে ব্রেকফাস্ট করতে হবে, ব্রেকফাস্ট করার পরেই তখন কিন্তু এটা কিন্তু আমরা অনেক সময় করেই থাকি যে বিছানায় বসে বসে বা বিছানায় শুয়ে শুয়ে ঘুম থেকে উঠে আমাকে এই কাজগুলো করতে হবে। তার মানে কি? দেখো, তুমি শুয়ে শুয়েও, ঘুমের মধ্যেও সেই টেনশনটা চলে আসে। অর্থাৎ শুয়ে শুয়েও কিন্তু তুমি চিন্তা করছো যে আমাকে এই কাজটা করতে হচ্ছে, এই কাজটা এইভাবে করবে, এই কাজটা এত সময়ের জন্য করব, এই কাজের জন্য এই এতগুলো লোকের কাছে আমাকে যেতে হবে। অর্থাৎ ঘুম থেকে উঠার পর থেকে শুরু করে আবার ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যত কাজই আছে সব কিছুই কিন্তু ব্যবস্থাপনার অংশ। এই কারণেই বলা হচ্ছে ব্যবস্থাপনা সর্বজনীন, সমস্ত জায়গায় এই ব্যবস্থাপনা বিরাজমান। দেখো, গ্রিক দার্শনিক কে বলেছেন? গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছেন ব্যবস্থাপনা সর্বজনীন। আমি আবার তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি হয় যে ব্যবস্থাপনা সর্বজনীন ব্যাখ্যা করো, বা ব্যবস্থাপনা সর্বজনীনতা বলতে কি বোঝায়, বা ব্যবস্থাপনা সর্বজনীন এই উক্তিটি কে করেছেন। তাহলে উক্তিটি কে করেছেন শিক্ষার্থীরা? এই উক্তিটি করেছেন গ্রিক দার্শনিক সক্রেটিস। তাহলে আমরা ব্যবস্থাপনার ধারণা শেষ করলাম, আমরা ব্যবস্থাপনার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব ব্যবস্থাপনার উৎপত্তি। ব্যবস্থাপনার উৎপত্তি নিয়ে আমি খুব বেশি বলবো না, যতটুকু বলা দরকার ঠিক ততটুকুই বলবো। আর বাকিটুকু মানে প্রত্যেকটি লাইন বাই লাইন তোমরা বাসায় কিন্তু অবশ্যই পড়ে নিবে। যদি বাসাতে মনোযোগ দিয়ে পড়ো, দেখবে যে তোমার যে ধরনের প্রশ্ন মানে এমসিকিউ যে জটিলতাগুলো থাকে, যে অমুক সাল, যে এই যুগটা কত সাল পর্যন্ত ছিল, তারপরে কর্মী ব্যবস্থাপনার জনক, এক্সেট্রা এক্সেট্রা, সব কিছুর অ্যান্সার কিন্তু ওখান থেকে তুমি পেয়ে যাবে। দেখো, ব্যবস্থাপনার উৎপত্তির ক্ষেত্রে কয়েকটি যুগে ভাগ করেছে। প্রথমেই দেওয়া আছে প্রাচীন যুগ, তারপরে আছে মধ্যযুগ, এরপরে আছে শিল্প বিপ্লব কাল, এরপরে আছে শিল্প বিপ্লব পরবর্তী সময়কাল, তারপরে আছে আধুনিক যুগ। এখন তোমার পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে প্রাচীন যুগটা ছিল কত থেকে কত সাল পর্যন্ত, মধ্যযুগের সময়টা ছিল কতটুকু, শিল্প বিপ্লব কালের সময়টা কতটুকু। এই প্রশ্নটা অ্যাডমিশন পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ যে শিল্প বিপ্লবের কাল বা সময় কতটুকু। তারপরে আছে শিল্প বিপ্লব পরবর্তী যুগ, আছে আধুনিক যুগ। একটু খেয়াল করো, প্রাচীন যুগ ছিল 5000 অব্দ থেকে যীশু খ্রিস্টের বা 5000 অব্দ থেকে খ্রিস্টের মৃত্যুর পূর্ব পর্যন্ত। খ্রিস্টের মৃত্যুর পরেই কিন্তু আসলে 1 সাল 2 সাল 3 সাল এই সবগুলো চলে এসেছে। তাহলে প্রাচীন যুগের সময়টা কতটুকু হচ্ছে? 5000 অব্দ থেকে যীশু খ্রিস্টের বা খ্রিস্টের মৃত্যুর পূর্ব সময় পর্যন্ত। প্রাচীন যুগটা কতটুকু? আবারও বলছি, মনোযোগ দিয়ে শুনবে। প্রাচীন যুগটা হচ্ছে 5000 অব্দ থেকে খ্রিস্টের মৃত্যুর পূর্ব সময় পর্যন্ত, সময়কালটাকে বলা হচ্ছে প্রাচীন যুগ। খুব বেশি ব্যবস্থাপনার বিস্তার আসলে ওই যুগটাতে ঘটেনি। এরপরে যত কিছু ঘটেছে ম্যাক্সিমাম সময়টা হচ্ছে মধ্যযুগ। দেখো, মধ্যযুগের সময়টা শুরু হয়েছে 0 থেকে 1750 সাল পর্যন্ত। এখন কিন্তু 2020 সাল চলছে। তাহলে 0 থেকে 1750 সাল। তোমার পরীক্ষায় প্রশ্ন হতে পারে মধ্যযুগের সময়কাল কতটুকু। মধ্যযুগের
সময় কাল কতটুকু? তাহলে তোমার পরীক্ষায় অ্যান্সার করতে হবে 0 থেকে 1750 সাল পর্যন্ত। মধ্যযুগের সময়টা হচ্ছে 0 থেকে 1750 সাল পর্যন্ত। মধ্যযুগের মধ্যে বিখ্যাত কিছু ব্যক্তি আছে, বিখ্যাত ব্যক্তিদের মধ্যে ছিল হচ্ছে আল ফারাবি, তারপরে ছিল ইমাম গাজ্জালি, তারপরে ছিল লুকা প্যাসিউলি, থমাস মুর। এইখানে উল্লেখযোগ্য যেটি সেটি হচ্ছে যে লুকা প্যাসিউলি, মানে তোমরা সবাই হিসাব বিজ্ঞান পড়ছো বা হিসাব বিজ্ঞান পড়েছো, হিসাব বিজ্ঞানের একটি টার্ম আছে দুতরফা দাখিলা পদ্ধতি। এই দুতরফা দাখিলা পদ্ধতির উদ্ভাবক বা জনক কিন্তু এই গণিত শাস্ত্রবিদ লুকা প্যাসিউলি। তাহলে এটি কত সালে এটি আবিষ্কৃত হয়? 1494 সালে লুকা প্যাসিউলি দুতরফা দাখিলা পদ্ধতির আবিষ্কার করেন। অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি শুরু হয় কত সাল থেকে? 1494। কত সাল? 1494 সাল থেকে। 1494 সাল থেকে লুকা প্যাসিউলি কি করেন? হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতির শুরু করেন বা দুতরফা দাখিলা পদ্ধতির জনক বলা হয়। যদি হিসাব বিজ্ঞানের প্রশ্নটি হতে পারে এরকম যে হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতির জনক বলা হয় কাকে? অবশ্যই উত্তর আসবে লুকা প্যাসিউলি। বা কত সালে এটি উদ্ভব হয়? সেই সালটি হচ্ছে 1994। কত সাল? 1994। তোমরা অবশ্যই মনোযোগের সাথে ক্লাসটি করছো আমি আশা করছি। এখন যারা জয়েন হয়েছো তাদেরকে একটা কথা বলছি যে আগে যতটুকু শেষ হয়েছে, এখন অংশটুকু একটু মনোযোগ দিয়ে করো। আর এই অংশটুকু থেকে তোমাদের, মানে উৎপত্তির অংশটুকু থেকে তোমাদের কিন্তু এমসিকিউ কোশ্চেন কি হয়? বেশি হয়। এরপরে দেখো আছে শিল্প বিপ্লব কাল, যেটিতে আমি স্টার মার্ক দিয়েছি। একটু মনোযোগের সাথে খেয়াল করো। এই প্রশ্নটা ম্যাক্সিমাম তোমার অ্যাডমিশন টেস্ট বলতে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে আসে যে শিল্প বিপ্লবের সময়কাল কতটুকু? 1750 থেকে 1850 সাল। তাহলে শিল্প বিপ্লবের সময়কাল কত বছর? 100 বছর। শিল্প বিপ্লবের সময়কাল কতটুকু? 1750 থেকে 1850। আমি আবার উপরে লিখছি 1750 থেকে 1850 সময়কালটা ছিল কোন যুগ? শিল্প বিপ্লব কাল। শিল্প বিপ্লব কাল। আর এই সময়ে শিল্প বিপ্লবের অনেক ধরনের উন্নতি সাধিত হয়। এর মধ্যে একজন অর্থনীতিবিদ আছেন, অর্থনীতির জনক বলা হয় যাকে, অ্যাডাম স্মিথ। উনিও তখন এই ব্যবস্থাপনা নিয়ে অনেক কথা বলেছেন। আছেন রবার্ট ওয়েন, আছেন চার্লস ব্যাবেজ। বিখ্যাত মনীষীরা আছেন, আরও মনীষীরা আছেন, কিন্তু ওনারা ছিলেন খুবই ওই সময়টার জন্যে খুবই মানে সুনাম অর্জনকারী ব্যক্তি। কারা কারা ছিলেন? অ্যাডাম স্মিথ ছিলেন। তাহলে পরীক্ষা প্রশ্ন হতে পারে অ্যাডাম স্মিথকে, অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। পরীক্ষা আসতে পারে চার্লস ব্যাবেজকে, বা চার্লস ব্যাবেজ কি ব্যক্তিটি কে? তখন হবে কি কম্পিউটারের জনক বলা হয় কাকে? চার্লস ব্যাবেজকে। আরেকটি প্রশ্ন যেটি থেকে সবসময়ই তোমার পরীক্ষায় আসে যে শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক বলা হয় কাকে? শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক বলা হয় কাকে? কে বলতে পারবে? কমেন্টে লিখে দাও। শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক বলা হয় কাকে? শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক বলা হয় রবার্ট ওয়েনকে। তাহলে শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক কে? রবার্ট ওয়েন। খেয়াল করো, শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক কে? রবার্ট ওয়েন। এই প্রশ্নটা কিন্তু খুব বেশি তোমার পরীক্ষায় আসতে পারে যে শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক বলা হয় কাকে? রবার্ট ওয়েনকে। শিল্প বিপ্লবের সময়কাল কতটুকু? 1750 থেকে 1850। তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে অর্থনীতির জনক কাকে বলা হয়? অ্যাডাম স্মিথকে বলা হয় অর্থনীতির জনক। প্রশ্ন আসতে পারে কম্পিউটারের জনক বলা হয় কাকে? চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। এরপরে খেয়াল করো, আমরা মধ্যযুগ শেষ করলাম, শিল্প বিপ্লব কাল শেষ করেছি। এরপরে আছে দেখো শিল্প বিপ্লব পরবর্তী সময়। একটু মনোযোগ দিবে। শিল্প বিপ্লব পরবর্তী সময় কতটুকু? শিল্প বিপ্লব পরবর্তী সময় দেখো 1850 থেকে 1950 সাল পর্যন্ত সময়টাই হচ্ছে শিল্প বিপ্লব পরবর্তী যুগ, বা শিল্প বিপ্লবের পরের যে সময় সেটি হচ্ছে শিল্প বিপ্লব পরবর্তী যুগ। 1850 থেকে 1950। 1850 থেকে 1950-এর মধ্যে যাদের অবদান, অর্থাৎ যে মনীষীদের অবদান সবচেয়ে বেশি, যে দুইটি ব্যক্তি ব্যবস্থাপনা কাজের বা ব্যবস্থাপনা সর্বত্র জড়িত,
সবচেয়ে বেশি পরিমাণে জড়িত বা উল্লেখযোগ্য কাজের জন্য জড়িত সেই দুইটা ব্যক্তি হচ্ছে, একটি হচ্ছে এফ.ডব্লিউ. টেইলর, আরেকটি হচ্ছে হেনরি ফেওয়েল, যার বিখ্যাত 14টি মূলনীতিতে একটা কি এফ.ডব্লিউ. টেইলর, আরেকটা হচ্ছে কি হেনরি ফেওয়েল। খেয়াল করো, হেনরি ফেওয়েল। হেনরি ফেওয়েল কিন্তু হেনরি ফেওয়েলের একটি উল্লেখযোগ্য অবদান, যার কারণে সবাই মনে রাখে। এই হেনরি ফেওয়েল কিন্তু ব্যবস্থাপনার 14টি মূল নীতি, ব্যবস্থাপনার 14টি মূল নীতি উদ্ভাবন করেছেন কে? হেনরি ফেওয়েল। এখন তোমার পরীক্ষার প্রশ্ন হতে পারে, একটু মনোযোগ দিবে অবশ্যই, এফ.ডব্লিউ. টেইলর কে আর হচ্ছে হেনরি ফেওয়েল কে? কারণ শিল্প বিপ্লব পরবর্তীতে 1850 থেকে আরও কিছু আছে, কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে অংশটুকু সেটি হচ্ছে শিল্প বিপ্লব পরবর্তীকাল 1850 থেকে 1950 সাল পর্যন্ত। এখানে দুইটি ব্যক্তির অবদান সবচেয়ে বেশি, সেটি হচ্ছে হেনরি ফেওয়েল, আরেকটি হচ্ছে কি এফ.ডব্লিউ. টেইলর। এফ.ডব্লিউ. টেইলর মানে ফ্রেডরিক উইনস্লো টেইলর, আর হেনরি ফেওয়েল তো হেনরি ফেওয়েলই। তাহলে ফ্রেডরিক উইনস্লো টেইলর বা এফ.ডব্লিউ. টেইলরকে বলা হয় বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, আর হেনরি ফেওয়েলকে বলা হয় আধুনিক ব্যবস্থাপনার জনক। তোমাদের পরীক্ষাতে এই প্রশ্নটি ম্যাক্সিমাম সময়ই হয়, আর এই দুইটাতেই তোমাদের সবথেকে বেশি কনফিউশন তৈরি হয়, যে আধুনিকেরটা চলে যায় বৈজ্ঞানিকে, বৈজ্ঞানিকেরটা চলে যায় আধুনিকে। মনে রাখার সহজ একটি টেকনিক তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, এফ.ডব্লিউ. টেইলর, আমি যদি বলি খেয়াল করো, এফ.ডব্লিউ. টেইলরের নাম যদি থাকে টেইলর, খেয়াল করো টেইলর নামটি বলতে কিন্তু তোমার একটু হলেও হেনরি ফেওয়েল বলতে যতটা ইজি মনে হচ্ছে, টেইলরের ক্ষেত্রে কিন্তু ফ্রেডরিক উইনস্লো টেইলর, অর্থাৎ পুরো নামটা যখন বলতে যাবে তখন তোমার কাছে কি মনে হচ্ছে? একটু জটিল মনে হচ্ছে। অর্থাৎ দেখো, বৈজ্ঞানিক শব্দটা লেখার সময়ও একটা জিনিস কিন্তু ইউজ করা হয়, বৈজ্ঞানিক। এই যে যুক্ত বর্ণটি ইউজ হলো, এই যুক্ত বর্ণটিও কিন্তু একটু দেখতে কিন্তু জটিল মনে হচ্ছে। তার মানে জটিলের সাথে জটিল যদি তুমি মিক্স করো, মানে এফ.ডব্লিউ. টেইলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, এফ.ডব্লিউ. টেইলর কি হচ্ছে? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। আর আরেকটি নাম বাকি থাকে হেনরি ফেওয়েল, হেনরি ফেওয়েল হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার জনক। কি হচ্ছে? আধুনিক ব্যবস্থাপনার জনক। তোমার এই পরীক্ষাতে, অর্থাৎ সব পরীক্ষাতেই এই প্রশ্নটি সবসময়ই হয় যে আধুনিক ব্যবস্থাপনার জনক কে আর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে। এই প্রশ্নটি ম্যাক্সিমাম সময়ই কিন্তু পরীক্ষাতে আসে। তাহলে আবারও বলছি, আমি একটু মনোযোগ দিয়ে শোনো। বৈজ্ঞানিক, বিজ্ঞান বা বৈজ্ঞানিক শব্দটি লিখতেও যেমন জটিলতা তৈরি হয়, তেমনি জটিল ব্যক্তি জটিলের কাছেই চলে যাচ্ছে। তাহলে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? এফ.ডব্লিউ. টেইলর বা ফ্রেডরিক উইনস্লো টেইলর। আর আধুনিক ব্যবস্থাপনার জনক কে? হেনরি ফেওয়েল। এখানে আরেকটি উল্লেখযোগ্য কথা, হেনরি ফেওয়েলের 14টি মূলনীতির জন্য উনি বিখ্যাত। এই 14টি মূলনীতি এখন পর্যন্ত কিন্তু বহাল আছে, যেটির কারণে, অর্থাৎ ব্যবস্থাপনা দাঁড়িয়ে বা ভিত্তি যদি বলি, ব্যবস্থাপনা এই 14টি মূলনীতির উপর দাঁড়িয়ে আছে। একটু খেয়াল করো, তাহলে পরীক্ষায় কিন্তু প্রশ্ন হতে পারে যে হেনরি ফেওয়েলের মূলনীতি কয়টি? 14টি। হেনরি ফেওয়েলের মূলনীতি কয়টি? 14টি। এই 14টি নীতির উপর বর্তমানে ব্যবস্থাপনাটি দাঁড়িয়ে আছে, ব্যবস্থাপনা বিষয়টি দাঁড়িয়ে আছে। তাহলে ব্যবস্থাপনার জনক, আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছে হেনরি ফেওয়েল, তার বিখ্যাত অংশ সেটি হচ্ছে 14টি মূলনীতি। আর এফ.ডব্লিউ. টেইলর হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। এরপরে আসো আধুনিক যুগ বা বর্তমান, মানে মডার্ন এজ যেটি, সেটিতে যে ব্রেক, কুঞ্জ, ডোনাল্ড, আর্নেস্ট ডেল, তারপরে হচ্ছে নিউম্যান, বিখ্যাত বিশারদরা কিন্তু বর্তমানে ঘাটাঘাটি করছে ব্যবস্থাপনাটাকে বা ব্যবস্থাপনা অংশটাকে বা ব্যবস্থাপনা শাখাটাকে কিভাবে আরও উন্নয়নের দিকে নিয়ে যাওয়া যায়, কিভাবে অন্তর্ভুক্ত করা যায় শিক্ষা প্রতিষ্ঠানের সাথে, কিভাবে আরও সহজ করা যায়, সেই চিন্তাভাবনাগুলো কিন্তু ওনাদের ভেতর থেকেই আসে। তাহলে এইখানে তোমাদের লাস্টের একটা লাইন আছে, মানে আধুনিক অংশের সর্বশেষে একটা লাইন আছে যে জেড তত্ত্বের, এক্স তত্ত্ব, ওয়াই তত্ত্ব, এরকম জেড তত্ত্বও আছে। জেড তত্ত্বের জনক হচ্ছে বা প্রবক্তা যদি বলা হয় উইলিয়াম ওচি। জেড তত্ত্বের উদ্ভাবক কে? উইলিয়াম ওচি। একটু মনোযোগ দাও, আজকে যতটুকু অংশ তোমাদের পড়ালাম, এখানে যে ব্যবস্থাপনার ধারণা পড়িয়েছি ব্যবস্থাপনার বৈশিষ্ট্য, ব্যবস্থাপনার উৎপত্তি, ব্যবস্থাপনার ধারণাতে কি ছিল,
যে উপকরণাদির কার্যকর ব্যবহার করে লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় কার্যকে কি বলা হচ্ছে? ব্যবস্থাপনা বলা হচ্ছে। ব্যবস্থাপককে যে উপকরণাদির কার্যকর ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ এই কাজগুলোর সাথে যারা জড়িত সেই সকল ব্যক্তিবর্গকে বলা হচ্ছে কি? ব্যবস্থাপক। এরপরে তোমাদেরকে বলেছিলাম যে ব্যবস্থাপনার ইংরেজি শব্দ হচ্ছে ম্যানেজমেন্ট। এটি ম্যানেজারিয়া, ইতালীয় ম্যানেজারিয়া শব্দ থেকে এসেছে। তারপরে হচ্ছে অশ্বকে প্রশিক্ষিত করা, অর্থাৎ কাজ আদায়ের একটি কৌশল হচ্ছে ব্যবস্থাপনা। তারপরে তোমাদেরকে পড়িয়েছিলাম ব্যবস্থাপনার বৈশিষ্ট্য। এখানে পড়িয়েছি প্রক্রিয়া বা কাজের সমাহার, সামাজিক প্রক্রিয়া বা কার্যক্রম, লক্ষ্য অর্জনের উপায়, তারপরে ছিল কাজ আদায়ের কৌশল, অর্থনৈতিক শাখা, জ্ঞানের পৃথক শাখা, সর্বজনীনতা। আর সবচেয়ে একটু বেশি গুরুত্বপূর্ণ যেটি এমসিকিউ এর জন্য তোমাদেরকে পড়িয়েছিলাম ব্যবস্থাপনার উৎপত্তি, সেটা ছিল প্রাচীন যুগ, ছিল মধ্যযুগ। প্রাচীন যুগের সময়কালটা ছিল 5000 অব্দ থেকে খ্রিস্টের মৃত্যুর পূর্ব সময় পর্যন্ত। মধ্যযুগ ছিল 0 থেকে 1750 সাল পর্যন্ত। শিল্প বিপ্লব কাল ছিল 1750 থেকে 1850। শিল্প বিপ্লব পরবর্তী কাল ছিল 1850 থেকে 1950। তারপরে ছিল আধুনিক যুগ, মানে বর্তমান সময়টা। মধ্যযুগের বিখ্যাত কিছু ব্যক্তি ছিল হচ্ছে আল ফারাবি, ইমাম গাজ্জালি, লুকা প্যাসিউলি। লুকা প্যাসিউলির ক্ষেত্রে বলেছিলাম যে হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতির জনক বলা হয় লুকা প্যাসিউলিকে। 1494 সালে উনি উদ্ভাবন করেন। তারপরে তোমাদের শিল্প বিপ্লবের মধ্যে ছিল কি? অ্যাডাম স্মিথ ছিল অর্থনীতির জনক। তারপরে ছিল রবার্ট ওয়েন, শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক। ছিল চার্লস ব্যাবেজ, কম্পিউটারের জনক। তারপরে তোমাদেরকে পড়িয়েছি শিল্প বিপ্লব পরবর্তীকাল। শিল্প বিপ্লব পরবর্তীকালের মধ্যে ছিল হচ্ছে দুটি ব্যক্তি, একটি হচ্ছে এফডব্লিউ টেলর, আর একটি কি ছিল? হেনরি ফেয়েল। এফডব্লিউ টেলর হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, আর হেনরি ফেয়েল হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার জনক। হেনরি ফেয়েলের উল্লেখযোগ্য 14টি মূলনীতি আছে। কয়টি মূলনীতি আছে? 14টি মূলনীতি। এরপরে তোমাদেরকে পড়িয়েছি হচ্ছে আধুনিক যুগ বা বর্তমান সময়। তারপরে পড়িয়েছিলাম জেড তত্ত্বের উদ্ভাবককে উইলিয়াম ওচি। আশা করি তোমরা ক্লাসটি খুব মনোযোগের সাথে বুঝেছ। যারা বুঝতে পারোনি তোমরা যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই জানাবে, আর তোমাদের পাঠ্যপুস্তক খুললে অবশ্যই বুঝতে পারবে। আর এখন যে সময়টা যাচ্ছে, অজস্র একটা সময় যাচ্ছে, এই সময়টা যদি তুমি যথাযথভাবে ইউজ করতে পারো তখন কিন্তু তোমার আর পাঠ্যপুস্তকে কিছু বাকি থাকবে না। অর্থাৎ সৃজনশীল প্রশ্নের জন্যে, খুব লাইন বাই লাইন পড়ার জন্য বা এমসিকিউ এর জন্য এটা হচ্ছে পারফেক্ট একটা সময়। এখন যেহেতু আবার রিভিশন শুরু হয়েছে, আমার মনে হয় যারা আগে কখনো কোনো কিছু বুঝোওনি তারাও যদি এখন আবার শুরু করো তাহলে কিন্তু এই পাঠ্যপুস্তকটি খুব দ্রুতই তোমরা শেষ করতে পারবে। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আজকের ক্লাস। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।